সালমানের বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের প্রমাণ, সাবেক 3 সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। বিগত সরকারের রাজনৈতিক প্রকল্প বাতিল হবে, গুরুত্ব পাবে বিদেশি প্রকল্প, একনেকে 4টি প্রকল্পের অনুমোদন। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া, বাংলাদেশের সঙ্গে ভারতের সব অন্যায়ের প্রতিবাদ করা হবে ফখরুল। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিরাপত্তার জন্য, অনুপস্থিত পুলিশ কাজে ফিরতে পারবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। সালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। রপ্তানি বাণিজ্যের আড়ালে 1000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। তদন্তে অর্থ পাচার প্রমাণ হওয়ায় 17টি মামলা দায়ের করেছে পুলিশের বিশেষায়িত সংস্থাটি। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কাজ শুরু করে। একই সাথে যারা অর্থ পাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়। এমন প্রেক্ষাপটে সিআইডির তদন্তে উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের অর্থ পাচারের তথ্য। সিআইডি জানায়, বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন 17টি প্রতিষ্ঠানের মাধ্যমে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময় জনতা ব্যাংক লোকাল অফিস শাখা মতিঝিলের দিলকুশা থেকে 93টি এলসি কন্ট্রাক্ট নেয়। এর বিপরীতে পণ্য রপ্তানি করে নির্ধারিত সময় পার হওয়ার পরও রপ্তানি মূল্য প্রায় 83 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1000 কোটি টাকা দেশে না এনে বিদেশে পাচারের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় 33,470 কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক বিদেশে পাচারের পৃথক অনুসন্ধান চালাচ্ছে সিআইডি। অনুসন্ধানে দেখা গেছে, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে প্রতিষ্ঠানগুলোর পণ্য। এছাড়া জার্মানি, নেদারল্যান্ড, ইউকে, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানির মাধ্যমে রপ্তানি মূল্য বাংলাদেশে না এনে ওই আসামিরা পারস্পরিক যোগসাজশে বিদেশে পাচার করেছেন। স্বৈরাচারী আওয়ামী সরকার পতনের পর গত 13 আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। পলাতক শেখ হাসিনা এবং বিগত 3টি নির্বাচনের দায়িত্ব পালন করা 3 প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আর রাজধানীর উত্তরার ফাহমিন জাফর মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 36 জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের বাবা। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্টে। গেল 3টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে চট্টগ্রামে শেখ হাসিনা ও 3 সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন, KM নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা হয়েছে। চট্টগ্রামের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলা করেন। সাবেক নির্বাচন কমিশনারদেরও মামলায় আসামি করা হয়েছে। ইলেকশন কমিশন এবং যারা ভুয়া এমপি নির্বাচিত হয়েছে দাবি করেছে তাদের বিরুদ্ধে মামলাটা আনিছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। কারণ আমাদের সংবিধানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি তার কোনো কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হবে। রাজধানীর উত্তরায় 18 বছরের ফাহমিন জাফর হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 36 জনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা শেখ আবু জাফর। হতভাগা মা, সেই সময় আমি বলেছিলাম যে রাক্ষসীর বিরুদ্ধে আমার সন্তান নড়েছে, শহীদ হয়েছে। আমি চাই এটার সুস্থ ব্যবস্থা হোক, যে আমার সন্তানকে খুন করছে তাকে চিহ্নিত করে আইন আওতায় নিয়ে আসা হোক। এছাড়া ট্রাইব্যুনালে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় আরও 2টি অভিযোগ দায়ের হয়েছে। গাজীপুরের শফিপুরে হায়াতুল্লাহ এবং ময়মনসিংহে মমিনুর ইসলাম মারজান মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ 97 জনের বিরুদ্ধে আলাদা 2টি অভিযোগ দায়ের করা হয়। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।
বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প যাচাই বাছাই করে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আর পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বৈঠকে 4টি প্রকল্প অনুমোদন পেয়েছে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় 1222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, বিগত সময়ে বিপুল সংখ্যক প্রকল্প নেওয়া হলেও বাস্তবায়নের গতি সব ক্ষেত্রে একরকম ছিল না। তখনকার অপ্রয়োজনীয় রাজনৈতিক প্রকল্প এখন পর্যালোচনা করা হচ্ছে। রাজনৈতিক মদতপুষ্ট স্বার্থগোষ্ঠীর জন্য অনেক প্রকল্প হয়তো নেওয়া হয়, ভালো প্রকল্প নিলে সেগুলোকে অপচয় করা হয়, দুর্নীতি হয়। আমরা সেগুলোকে বলছি যে রাজনৈতিক প্রকল্প আমি বলবো না, আমি বলবো যে অপরাজনৈতিক প্রকল্প। এগুলো যদি খুব দরকারি মানে না হয়, যেগুলো থেকে বেশি সুফল পাওয়া যাবে না, অথচ নেওয়া হয়েছে কোনো একটা বিবেচনায়, সেগুলোকে অনেক তাড়াতাড়ি বোঝা যায় সেগুলো। উপদেষ্টা আরও জানান, বিদেশি অর্থায়ন পাওয়া যাবে এমন প্রকল্প গ্রহণে গুরুত্ব দেবে সরকার। দাতা সংস্থাগুলো এখন হাত খুলে সরকারকে সহায়তা দিতে যাচ্ছে বলে জানান তিনি। দাতা সংস্থাগুলো আমাদেরকে একদম হাত খুলে টাকা দিতে চাচ্ছে, কেন আমি জানি না। অনেকগুলো যেমন ইউএসএইড বলছে তোমরা যে কোনো প্রকল্প আনো আমরা দিয়ে দেবো, আমাদের কোনো সমস্যা নাই। এরকম অন্য অনেক যারা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক মাল্টিল্যাটারাল ডোনার অর্গানাইজেশন, অনেকে আমাদেরকে বলছে যে প্রথমত যে আমরা অন্তর্বর্তী সরকার বলে যে চলমান প্রকল্পগুলো তাতে তাদের চালিয়ে যেতে তাদের কোনো অসুবিধা নেই, এবং তার উপরও বলছে যে তোমাদের নতুন যেসব চাহিদা, সেই চাহিদাগুলো আমাদেরকে বলো, আমরা যতদূর পারি অর্থায়নের চেষ্টা করব। উপদেষ্টা আরও জানান, বড় প্রকল্পগুলোতে সময় কেন বাড়ানো হলো এবং আন্তর্জাতিক মানদণ্ডের অতিরিক্ত অর্থ ব্যয় হলো কিনা তাও যাচাই বাছাই করা হবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। আজ মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, গত 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এই কমিশনের প্রধান হিসেবে তাঁর পরিবর্তে আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য ছুটি নিয়ে শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। ছয় দিন হাসপাতালে চিকিৎসা শেষে নিজের গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এই সময় বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে যুক্ত হয় হাজারো নেতাকর্মী। এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত বেগম জিয়ার গাড়ি বহর ঘিরে থাকে নেতাকর্মীরা। রাত 7:15টার দিকে ফিরোজায় পৌঁছেন খালেদা জিয়া। গেল 12 সেপ্টেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতে মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাঁকে বাসা থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। সেই অনুযায়ী বাসায় ফিরেছেন তিনি। বাংলাদেশের সঙ্গে ভারতের সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করা হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ঈদগাহ ময়দান মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। এ সময় সীমান্তের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের নিন্দা জানান ফখরুল। দাবি করেন ছাত্র জনতার আন্দোলনে 2000 মানুষকে খুন করেছে শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি জামায়াত করার কারণে গত 15-16 বছরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। বিএনপি মহাসচিব গুরুত্ব আরোপ করেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে। তিনি বলেন, আওয়ামী লীগ অপকর্মের ফল ভোগ করছে। দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ তারা দেশ ছাড়া হয়েছে। আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে,
হয়তো প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকার, কোন সরকার কতগুলো খুন করেছে জানেন? এই 4-5 ওই আন্দোলনের সময় খুন করেছে 2000 মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মানুষের মনে আস্থা ফেরাতেই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর কাজের ক্ষেত্রে প্রশাসনের সাথে তা সাংঘর্ষিক হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ে পৃথক ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন রকনউদ্দিন। 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের। সরকার গঠনের প্রায় 1.5 মাস পর কেন এমন সিদ্ধান্ত, সচিবালয়ে এক ব্রিফিংয়ে তা জানান জনপ্রশাসন সচিব। রাষ্ট্রীয় প্রয়োজন যখন সরকার মনে করে আমি রাষ্ট্রের একজন অংশ, এইটার ব্যাখ্যার খুব একটা দরকার লাগে না। সরকার মনে করেছে এটা হলে দি পারপাস অফ দি গভর্নমেন্ট ইজ সিকিউর দি সিটিজেন্স, কোনো কনফ্লিক্ট হবে না। সবাই মিলে এক রাষ্ট্র, এক জনগণ, এক সরকার, জনস্বার্থে আপনি কাজ করেন, আমি কাজ করি, অতএব ইট উইল মেক সাম গুড রেজাল্টস। আর সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ও জুরি বোর্ডের নতুন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাছেও সাংবাদিকদের প্রশ্ন ছিল সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেবার বিষয়েই। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এছাড়া গণমাধ্যম কর্মীদের নামে মামলা হলেও দোষী না হলে অব্যাহতি দেয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে, তদন্ত করা হবে এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে। যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ে আপনারা তাদের ইনফরমেশন বা ডিটেলসটা পাঠাবেন, আমরা এখান থেকে দেখব। তবে পাশাপাশি এটাও বলেছি যে এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এদিকে সেন্সর বোর্ড থেকে সেন্সর শব্দটি বাদ দেবার সিদ্ধান্ত হয় বৈঠকে। 2023 সালের আইন অনুযায়ী প্রজ্ঞাপন দিয়ে একটি সার্টিফিকেশন বোর্ড গঠন করার কথা জানান তথ্য উপদেষ্টা। এছাড়া সংশ্লিষ্ট আইনেরও পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের মধ্যে এখনও যারা কর্মস্থলে যোগদান করেনি তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুর বিএসএন আনসার কর্মকর্তা ও রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথির সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নিশ্চয়ই তারা কোনো অপকর্মে জড়িত, এই কারণে তারা কর্মে যোগদান করছে না। আর বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুফল বাংলার জনগণ ভোগ করবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সুবিধাটা ভোগ করবে জনগণ। এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার্থে। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। ইস্পাহানি মির্জাপুর ভারত বাংলাদেশ টেস্ট প্রসঙ্গ। ভারতের বিপক্ষে জয় কঠিন হলেও অসম্ভব মনে হচ্ছে না নাজমুল হোসেন শান্তদের জন্য। কাল থেকে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টের আগে চাপ নিতে চান না বাংলাদেশের অধিনায়ক। ভালো ক্রিকেটের দিকে নজর তার। অন্যদিকে ভারতের কোচ গৌতম গম্ভীর পাকিস্তানের বিপক্ষে শান্তদের দারুণ পারফরমেন্সে তাদের অভিনন্দন জানালেও প্রতিপক্ষকে ভয় পাচ্ছেন না বলেই জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট বর্ষণ কবিরের। এই সিরিজে বাংলাদেশ স্পষ্টতই দ্বিতীয় ফেভারিট। যতই তাদের নামের পাশে পাকিস্তানকে হারানোর সাম্প্রতিক ঘটনা থাকুক, ঘরের মাঠে ভারত এক অদম্য প্রতিপক্ষ। তাদের সঙ্গে টেস্ট রেকর্ডে নেই কোনো সাহসী করার কীর্তি পর্যন্ত। বাংলাদেশ তবুও মাঠে নামবে মাথা উঁচু করে,
নতুন কিছু করা অসম্ভব মনে করছেন না দলের অধিনায়ক। আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা। সো ইম্পর্টেন্ট 5 দিনের একটা ম্যাচ হয়, 5টা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো। 12 জনের একটা দল ইতিমধ্যে গুছিয়ে রেখেছেন হাতুরু সিংহে। 3 না 2 পেসার খেলানো হবে সেটা নিয়ে একটু দ্বিধায় আছে ম্যানেজমেন্ট। ম্যাচের তৃতীয় দিন থেকে উইকেট ভাঙার চেয়ে ভারতের টপ অর্ডারে ডানহাতি ব্যাটারের সংখ্যা বেশি থাকায় স্পিনার তাইজুলকে খেলানোর বিকল্প ব্যবস্থা হাতে রেখেছে বাংলাদেশ। ক্রিকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব। ভারত একটু চাপে থেকেই মাঠে নামছে। পাকিস্তানের বিপক্ষে শান্তদের হোয়াইট ওয়াশ সতর্ক করে দিয়েছে তাদের। এ সময়ের অন্যতম সেরা ও বৈচিত্র্যপূর্ণ বোলিং দিয়ে মুশফিকদের চাপে রাখতে চায় রোহিতরা। পাকিস্তানের বিপক্ষে সাফল্য পাওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন। আমরা প্রতিপক্ষ হিসেবে সবাইকে সম্মান করি, কিন্তু কারো ব্যাপারে ভীতি নিয়ে মাঠে নামবো না। চেন্নাইয়ের উইকেটের চেয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপও দুশ্চিন্তার বড় কারণ হয়ে আছে বাংলাদেশের জন্য। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মেট্রো রেলে চলাচল করা সাধারণ মানুষ। সকালে রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি জায়গায় মেট্রো রেলের রেলপথের একটি অংশের ভায়াডাক্টের মাঝের বিয়ারিং প্যাড পড়ে গেলে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় আগারগাঁও থেকে মতিঝিল অংশের চলাচল। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যা সমাধানে টেকনিক্যাল টিম কাজ করছে। কম সময়ে গন্তব্যে পৌঁছাতে যাত্রীরা এই বাহনটি ব্যবহার করে আসলেও সাময়িক বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন তারা। দ্রুত মেরামত শেষে আবারও চালুর দাবি জানান ভুক্তভোগীরা। তবে চালু রয়েছে আগারগাঁও থেকে উত্তরা অংশের রেল চলাচল। যাবো এই যে সচিবালয়, হ্যাঁ, তো আমি তো আইসা তো দেখলাম, আমি জানতাম না, তো এখানে আইসা দেখি যে মেট্রো রেল বন্ধ। আর মেট্রো দিয়ে মতিঝিল জেলাম হলে এখন এসে দেখি গেট বন্ধ। আমাদের তো এখন যেতে হবে, বাস দিয়ে যেতে হলে এখন অনেক সময় লাগবে। কম সময়ে যাওয়ার জন্য এসেছিলাম, এখন যাওয়া যাচ্ছে না, এখন বাসে যাব। 20 মিনিটের জায়গায় ওখানে 2 ঘন্টাও লাগতে পারে। এই যে আমাদের ভোগান্তি, সাময়িক ভোগান্তি, এটা যাতে দূর হয় সেজন্য আমি কর্তৃপক্ষের অনুরোধ করতেছি। দেশের মানুষ বন বিভাগকে কাঠ চুরির প্রতিষ্ঠান হিসেবে আর দেখতে চায় না উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সবাইকে গাছ এবং বন রক্ষায় সোচ্চার হতে হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষ মেলা 2024-এর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। গত 50 বছরে ঢাকায় যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এর প্রধান কারণ রাজধানীতে গাছের স্বল্পতা এবং নির্বিচারে বৃক্ষ নিধন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বলেন, এই আয়োজন মানুষের সাথে প্রকৃতির সম্পর্ককে সুন্দর করে তোলে। এবার প্রায় 32 লক্ষাধিক গাছের চারা বিক্রি হয়েছে মেলায়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারতের পণ্য বাংলাদেশে আমদানি গেল অগস্টে 28% কমেছে। ওই মাসে ভারত বাংলাদেশে 68 কোটি 10 লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে, যেখানে গত বছরের অগস্টে এই পরিমাণ ছিল 94 কোটি 30 লাখ ডলার। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এই খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারত থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রফতানি হয় তুলা। গত অগস্টে ভারতের তুলা রফতানি প্রায় 10% কমেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কিছু বিদেশি ক্রেতা পোশাক কেনার জন্য ভারতের বস্ত্র কারখানার সাথে যোগাযোগ করছে। এ কারণে বাংলাদেশে ভারতীয় সুতা রফতানি কমার প্রবণতা দেখা গেছে। এছাড়া বাংলাদেশে ভারতের অন্যান্য পণ্য রফতানি কমেছে বলেও জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। নারী ক্রিকেট, প্রবাসীদের দিয়ে নারী বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে বিসিবি। কোনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলেই জায়গা পেয়েছেন তাজ নেহার। আরব আমিরাতে থাকা প্রবাসীদের মাঠে এসে খেলা দেখার আহ্বান জানিয়েছেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন। রিপোর্ট কুশল ইয়াসিরের। আমি সুবর্ণা শারমিন, আছি কানাডাতে।
বাংলাদেশ উইমেন্স টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি। ভিন্ন আঙ্গিকে নারী টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের দিয়ে ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়েছে। দল ঘোষণায় চমক হিসেবে রয়েছে তাজনেহারের অন্তর্ভুক্তি। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকা ২৬ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার জায়গা পেয়েছেন এ দলের হয়ে পারফরমেন্সের সুবাদে। জাহানারা আলম দীর্ঘদিন পর এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে এসেছিলেন, তিনিও জায়গা ধরে রেখেছেন বিশ্বকাপের স্কোয়াডে। আমরা যদি আমাদের সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে পারি আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা যদি সামর্থ্যের শতভাগ থেকে বেশি ১১০% খেলতে পারি আমাদের সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। এবারের আসরের আয়োজক ছিল বাংলাদেশ, যদিও রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আরব আমিরাতে আয়োজন হবে এবারের নারী টি-20 বিশ্বকাপ। দলে অভিজ্ঞ স্পিনার সালমা খাতুন না থাকলেও ঘরের মাঠে তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছে বিসিবি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। সালমানের বিরুদ্ধে ১,০০০ কোটি টাকা পাচারের প্রমাণ, সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। বিগত সরকারের রাজনৈতিক প্রকল্প বাতিল হবে, গুরুত্ব পাবে বিদেশি প্রকল্প, একনেকে ৪টি প্রকল্প অনুমোদন। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া, বাংলাদেশের সঙ্গে ভারতের সব অন্যায়ের প্রতিবাদ করা হবে ফখরুল। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিরাপত্তার জন্য, অনুপস্থিত পুলিশ কাজে ফিরতে পারবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।